আপনাদেরকে আফ্রিকার পলিটিক্যাল সিচুয়েশন একটু জানানোর চেষ্টা করি। এদিকে সুদানে যেই সিচুয়েশন চলতেছে, যেখানে র্যাপিড ফোর্সেস আর যে আর্মড ফোর্সেস মিলিটারির সাথে যে র্যাপিড ফোর্সেসের যে যুদ্ধটা চলমান সেটা আছে। এখন তারা চেষ্টা করছে যে কে কতটুকু আসলে জায়গা দখল করে নিতে পারে। হয়তো ভবিষ্যতে এরকম হতে পারে যে সুদান আগে তো 2011 সালে সুদান থেকে সাউথ সুদান হলো। এখন দেখা যাচ্ছে যে সুদানের মধ্যেও আবার দুই ধরনের ভাগ হওয়ার খুবই পসিবিলিটি আছে, কারণ আর্মড ফোর্সেস এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস তারা এখন যে সিচুয়েশনে আছে একেবারেই প্রায় সমানে সমান। একটা গ্রুপকে প্যাট্রোনাইজ করছে আমেরিকান সাপোর্ট, আরেকটা গ্রুপকে প্যাট্রোনাইজ করছে রাশিয়া। এবার যদি দেখি যে ডিআরসি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং রুয়ান্ডার মধ্যে যেই ঘটনা ঘটছে এখন, সেখানে প্রায় যে নর্থ কিভু, যেখানে M23 রেবেল গ্রুপ যাদেরকে বলা হয়, তারা গোমা তারা ক্যাপচার করে ফেলছে ডিআরসির, এবং বলা হচ্ছে যে এই M23 রেবেল গ্রুপকে সাপোর্ট করছে রুয়ান্ডা। এবং রুয়ান্ডা এমন একটা পজিশনে এখন চলে গেছে যে রুয়ান্ডা যে কোনো মুহূর্তে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সাথে ফুল ফ্লেজড মানে যুদ্ধের জন্য তারা প্রস্তুত আছে। এদিকে সাউথ সুদানের মধ্যে এখন যে সিচুয়েশন, যে সাউথ সুদানের সাথে অন্য দেশের খুব একটা কোনো প্রবলেম নাই, এবং সাউথ সুদান ল্যান্ডলকড কান্ট্রি। 6টা দেশ সাউথ সুদানের পাশে রয়েছে। একদিকে রয়েছে কেনিয়া, আরেক পাশে রয়েছে উগান্ডা, এরপরে আছে ইথিওপিয়া, এরপরে সুদান, এরপরে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এরপরে আছে সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক। এবং সাউথ সুদানের সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক যথেষ্ট ভালো। সাউথ সুদানের ভিতরকার যেই কিছুটা সমস্যা, সেটা হলো ইন্টারকমিউনাল কনফ্লিক্ট, এবং সাউথ সুদান যে রিভাইটালাইজড পিস এগ্রিমেন্ট, মানে ইগাডের নেতৃত্বে যে এগ্রিমেন্টটা হয়েছিল, পিস এগ্রিমেন্ট 2018 সালে, সেটা চলমান ছিল। এবং সেই এগ্রিমেন্ট অনুযায়ী সাউথ সুদানে ইলেকশন হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, 2024 ডিসেম্বরে, কিন্তু ওটার তারা করতে পারেনি, কারণ ওই ইলেকশনটা করার জন্য যেই ধরনের কমিটমেন্ট ছিল, যে তাদেরকে একটা কনস্টিটিউশন করার কথা ছিল, তারপরে তাদের একটা ইউনিফাইড মিলিটারি ফোর্সেস করার কথা ছিল, কারণ এখানে অনেক ধরনের মিলিটারিস আছে এবং এক এক ধরনের মিলিটারির কমান্ড এক এক ধরনের। তো যখন কোনো প্রবলেম হয় তখন দেখা যাচ্ছে যে এক মিলিটারি গ্রুপ আর এক মিলিটারি গ্রুপের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু তাদের ইলেকশনের যে প্রস্তুতি ছিল, এবং সেখানে যে ইলেকশনের জন্য যে লেভেল প্লেইং গ্রাউন্ড করার কথা ছিল সেটাও করতে পারেনি, সেন্সাস করার কথা ছিল সেটাও করতে পারেনি, যে কারণে তারা যে রিভাইটালাইজড পিস এগ্রিমেন্টের টাইম অনুযায়ী ইলেকশন ছিল 2024 ডিসেম্বরে, সেটাকে তারা পিছিয়ে নিয়ে গেছে 2026 সালের ডিসেম্বর। তারা আরও 2 বছর পেছালো। এই 2 বছর পেছানোর কারণে যেটা হলো সেটা হলো যে এখানে যে যারা দাতা সংস্থা ছিল, ডোনার কমিউনিটি, যারা সাউথ সুদানিজ গভর্নমেন্টকে সাপোর্ট করছিল, বা এই যে পিস এগ্রিমেন্টের যাদের কন্ট্রিবিউশন ছিল, ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য ফান্ডিং ছিল, ভোটার লিস্ট করার জন্য ফান্ডিং ছিল, কনস্টিটিউশন করার জন্য যে সাপোর্ট ছিল, এইগুলা তো অলরেডি তারা দিয়ে দিছে, কিন্তু আসলে সরকার আসলে যেভাবে করার কথা ছিল সেভাবে আসলে করে উঠতে পারেনি। হ্যাঁ, কিন্তু সরকার বলছে যে তারা যে 2 বছর সময় তারা বাড়ালো, এই 2 বছরের মধ্যে তারা করবে। এখন সরকার
চালাচ্ছে কে? সরকার চালাচ্ছে। এটা হলো পিস এগ্রিমেন্টেরই এক্সটেন্ডেড ভার্সন দিয়ে চলছে। সেখানে প্রেসিডেন্ট আছেন যিনি, তিনি হচ্ছে এসপিএলএম সাউথ সুদান লিবারেশন মুভমেন্ট পার্টি, যারা এখন দেশে যে প্রেসিডেন্ট আছেন। আবার দেখা যাচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট আছে ৫ জন। তো ভাইস প্রেসিডেন্ট ৫ জন মেইনস হচ্ছে যে এখানে তো আসলে গোত্রভিত্তিক হলো সমস্ত ক্ষমতার ভাগ বাটোয়ারা হয়, রেসপন্সিবিলিটি এবং পাওয়ার শেয়ারটা হয় হলো মানে ট্রাইবালিজমের উপরে। তো প্রেসিডেন্ট অ্যাক্ট ট্রাইবের, আবার যে ভাইস প্রেসিডেন্ট ওয়ান মানে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট তিনিও হচ্ছে আরেক গোত্রের। আবার ভাইস প্রেসিডেন্ট টু, ভাইস প্রেসিডেন্ট 3, 4, 5 এরকম করে ৫ জন ভাইস প্রেসিডেন্ট আছে। এটা একটা রিপ্রেজেন্টেটিভ যে তারা আসলে কোনো না কোনো প্রমিনেন্ট ট্রাইবকে তারা হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো এখন দেখা যাচ্ছে যে ওই যে পিস এগ্রিমেন্ট 2018 সালে হয়েছিল, এখন সেই 2018 সালের পিস এগ্রিমেন্টের এক্সটেনশন হলো। এখন আবার পিস এগ্রিমেন্ট আরেকটা তারা করার চেষ্টা করছে, যেটার নাম হচ্ছে টুমাইনি। টুমাইনি হলো সোয়ালি ওয়ার্ড। এটার অর্থ হলো যে হোপ, আশা। তো তারা আবার নতুন করে আশা দেখছে যে তারা আসলে যে মনে করতেছে যে আগের যে পিস এগ্রিমেন্টটা ছিল ইগার্ডের নেতৃত্বে যেটা, সেটা ফেইল্ড, যে কারণে তারা এখন চাচ্ছে যে এরকম এই টুমাইনি তারা এগ্রিমেন্টটা করতে। এবং এই এগ্রিমেন্টের ক্ষেত্রেও আবার অনেকের কথা হচ্ছে এরকম যে একটা দেশে আসলে কিভাবে দুইটা এগ্রিমেন্ট থাকতে পারে, যে কারণে তারা বোথ পার্টিস, অপোজিশন এবং গভর্নমেন্ট, তারা এখন বসে তারা ওয়ার্ক করতেছে কিভাবে আসলে একটা এগ্রিমেন্ট যেটা কিনা দুইটাকেই রিপ্রেজেন্ট করে, রিভাইটালাইজড পিস এগ্রিমেন্ট যেটা 18তে হচ্ছে সেটাকেও তারা রিপ্রেজেন্ট করে। আবার তারা নতুন করে তাদের যে পাওয়ার শেয়ারিং, রেসপন্সিবিলিটি শেয়ারিং এর যে ব্যাপারগুলো, এবং হচ্ছে তাদের আইডেন্টিটিটাকে তারা যাতে ক্লিয়ারলি ডিফাইন করতে পারে, সেজন্য তারা চাচ্ছে যে আসলে ওয়ান কান্ট্রি ওয়ান এগ্রিমেন্ট, এদিক দিয়ে তারা আলোচনা চলতেছে। এখনও কেনিয়াতে, নাইরোবিতে তাদের আলোচনা চলতেছে, ডিপ্লোম্যাটিক লেভেলে পলিটিক্যাল ডিসকাশনস হচ্ছে এবং বিভিন্ন স্টেক হোল্ডার্সের সাথে কনসালটেশনস হচ্ছে। তো মোদ্দা কথা হলো এখানকার জনগণের সাথে যখন কথা বলা হয় তখন তারা বলে যে আসলে তারা এগুলো আসলে খুব একটা বিশ্বাস করে না, কারণ তাদের আসলে আস্থার খুবই সংকট। যেমন সরকারের প্রতি জনগণের আস্থা নাই, জনগণের সাথে সরকারের কানেকশন অনেক 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 দূরত্ব জনগণের সাথে সরকারের, যে কারণে একে অপরের উপরে কোনো রকম আস্থা নাই। এই হলো সাউথ সুদানের অবস্থা। এখানে ন্যাচারাল ডিজাস্টার আছে, আবার সুদান ক্রাইসিসের কারণে লক্ষ লক্ষ মানুষ এই দেশে আসছে, যারা রিফিউজি হয়ে আসছে, কেউ রিটার্নিস হয়ে আসছে। এই তো গত মাসের রিপোর্টও দেখলাম প্রায় ৮ লক্ষেরও বেশি সুদান ক্রাইসিসের কারণে বর্ডার ক্রস করে সাউথ সুদানে চলে আসছে। এই দেশের টোটাল পপুলেশন 13 মিলিয়ন। 13 মিলিয়ন বলতে কি বোঝায় যে হয়তো 1,30,00,000 এরকম লোক হবে আর কি টোটাল পপুলেশন, এবং বাংলাদেশের সাইজে সাউথ সুদানটা হবে হয়তো বা 7 গুণ বড়। তো সেইখানে যদি প্রায় 1 মিলিয়ন মতো লোক চলে আসে, এবং এই যে 1,30,00,000-এর মধ্যে প্রায় 90 লাখ মানুষের অবস্থা খুবই খারাপ। এখানে প্রাকৃতিক দুর্যোগ সবসময় লেগে থাকে। ফ্লাড একটা খুবই বড় একটা প্রাকৃতিক দুর্যোগ। এরপরে ইন্টারকমিউনাল কনফ্লিক্ট, যেটা যে এক ট্রাইবের সাথে আরেক ট্রাইবের যে সমস্যা, এগুলো তো থাকেই। এরপরে আবার এই সুদান ক্রাইসিসের কারণে এটা আরেকটা প্রবলেম হলো। তারপরে বিভিন্ন ধরনের এপিডেমিক এবং ডিজিজ এখানে খুব আউটব্রেক করে, যেমন ম্যালেরিয়া খুব প্রকোপ এখানে অনেক বেশি। তারপরে যদি বলি সেটা হলো কলেরার আউটব্রেক, কারণ এখানে পানির খুব প্রবলেম, স্যানিটেশনের প্রচণ্ড প্রবলেম, এডুকেশনের অনেক, মানে কি বলা যায় যে এখানে কোনো সিস্টেম এখনও ডেভেলপড হয় নাই। মানে জাস্ট 2011 সালে স্বাধীন হচ্ছে, মানে খুবই ইয়াং কান্ট্রি,
তারা চেষ্টা করতেছে আসলে সামনের দিকে আগানোর জন্য। কিন্তু পলিটিক্যাল সলিউশন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, মানে রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এই দেশের জনগণ দ্বারা চালিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে মানে কোনো সাস্টেইনেবল বা ভালো একটা সমাধান দেখা খুব দুষ্কর। এবং এই কান্ট্রি অত্যন্ত সম্পদশালী একটা দেশ। এখানে প্রায় ২০ ধরনের মিনারেলস আছে এবং এটা একটা তেল সমৃদ্ধ একটি দেশ। এখানে অনেক তেল আছে সাউথ সুদানে। এরপরে এখানে গোল্ড আছে, ইউরেনিয়াম আছে, লিথুনিয়াম আছে, অনেক খুব দামি দামি সম্পদ এই দেশে আছে, যে কারণে আসলে এই দেশে ডিপ্লোম্যাটিক মিশন যদি বলা হয় যে প্রত্যেকেই অ্যাক্টিভ। এখানে আমেরিকা আছে, এখানে নরওয়ে আছে, এখানে ফ্রান্স আছে, এখানে রাশিয়া আছে, এখানে চায়না আছে, এখানে ইসরায়েল আছে, এখানে সবাই আছে এখানে, এবং প্রত্যেকের এই দেশের তাদের নিজস্ব পলিটিক্যাল, ইকোনমিক এবং কালচারাল ইন্টারেস্ট আছে। তো এটাকে অনেক সময় আমি জুবাকে অনেক সময় আমি সাইলেন্ট হাব বলি। যেমন নাইরোবি, কেনিয়া, নাইরোবি হলো খুবই প্রমিনেন্ট পলিটিক্যাল হাব। বিভিন্ন ইন্টারন্যাশনাল বড় বড় অর্গানাইজেশনসগুলোর তাদের রিজিওনাল হেডকোয়ার্টার্স বেসড ইন নাইরোবি, এবং সবাই ওখানে বিভিন্ন ধরনের আফ্রিকান, ইস্ট আফ্রিকা কমিউনিটি এবং কি বলা যায় যে হর্ন অফ আফ্রিকা, মানে অনেক ইগাট, অনেক ধরনের বড় বড় পলিটিক্যাল প্ল্যাটফর্মস, সেই প্ল্যাটফর্মসের পলিটিক্যাল ডায়ালগসগুলো ওখানে হয়। কিন্তু সাউথ সুদানের রাজধানী জুবাটাকে আমি বলি সাইলেন্ট হাব, কারণ এখানে ভিজিবিলিটি অনেক কম, কিন্তু মানে সকল স্টেক হোল্ডার্স এখানে আছে এবং তারা তাদের পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করতেছে। বাট এখানকার সাধারণ মানুষ তারা অনেক সহজ সরল, এবং তাদের যে অবস্থা এখানে, আসলে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। এখানে ফুড সিকিউরিটি মারাত্মক প্রবলেম, হেলথে প্রবলেম, এডুকেশনে প্রবলেম, অ্যাক্সেসে প্রবলেম। একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আসলে কমিউনিকেশনসের কোনো ব্যবস্থা নাই। শুধুমাত্র যারা আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করি, ইউএন কাজ করে, তাদের জন্য দেখা যাচ্ছে যে আমাদের আলাদা মানে ফ্লাইট আছে, যে কারণে আমাদের হয়তো এই সুযোগটা হয় খুব ফ্রিকুয়েন্টলি আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাইতে পারি। কিন্তু এই দেশের মানুষও দেখা যাচ্ছে তারা কখনো এমনও হচ্ছে যে তারা কখনো একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যাওয়ার সুযোগ হয়নি তাদের। বাট খুবই প্রমিজিং নেশন। এখানে প্রায় 70% পপুলেশন, মোর দ্যান 70% পপুলেশন যাদের বয়স হলো 30-এর নিচেই। তো এই হলো সাউথ সুদানের অবস্থা। এরপরে ওদিকে যদি আমি বলি যে উগান্ডাতে কিছু প্রবলেম আছে। এরপরে যদি ইথিওপিয়ার কথা বলি, ইথিওপিয়াতে প্রবলেম আছে যে সেখানে টিগ্রিতে যে টিগ্রিসদের সাথে যে প্রবলেমটা হচ্ছে ইথিওপিয়ান গভর্নমেন্টে, সেটা এখনও সলভ হয়নি। আবার ইথিওপিয়ার সাথে সোমালিয়ার ঝামেলা আছে, যেহেতু সোমালিয়াকে বাদ দিয়ে সোমালিল্যান্ডের সাথে ইথিওপিয়ার পোর্ট এগ্রিমেন্ট এরকম হয়েছে, যেটা আসলে সোমালি গভর্নমেন্ট এটাকে পজিটিভলি নেয়নি। আবার নীল নদের বাদ দেওয়ার কারণে ইথিওপিয়ার সাথে এদিকে ইজিপ্টের একটা বড় ধরনের দ্বন্দ্ব আছে। তো এই সব মিলায়ে মানে আফ্রিকার মধ্যে মানে পলিটিক্যাল সিচুয়েশনটা মানে খুবই বাম্পি। ওদিকে মালি, নিজার, এই জায়গাগুলো থেকে মানে তাদের যে মানে ফ্রান্সের যে পাপেট গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টগুলোকে উৎখাত করছে সেখানকার জনগণের সমর্থিত সেনা শাসকেরা। সেনেগালে ইলেকশন হয়েছে, সেখানে এই ফ্রেঞ্চ সাপোর্টেড পাপেট যে গভর্নমেন্ট ছিল তাকে পরাজয় বরণ করতে হয়েছে। তো সব দিক দিয়ে আসলে আফ্রিকার কোথাও দেখা যাচ্ছে যে ডেমোক্রেটিক ভাইব আসতেছে,
এবং আফ্রিকান মানুষ সচেতন হচ্ছে, কারণ আফ্রিকা অনেক রিসোর্সফুল। আফ্রিকা হলো একেবারে সম্পদে ভরা, এবং তাদেরকে অন্ধকারে রেখে বিশ্বের বড় বড় শক্তিশালী দেশ যারা, তারা আসলে তাদের থেকে ফায়দা নিচ্ছে। এখন আফ্রিকান মানুষ আস্তে আস্তে তারা এডুকেটেড হচ্ছে, তারা বুঝতে পারতেছে যে আসলে তাদের মূল্যটা কত, এবং তারা নিজেদেরকে বুঝতে শেখার চেষ্টা করতেছে। আর যতটাই তারা বুঝতে শেখার চেষ্টা করতেছে, ততটাই তারা ওয়েস্টকে ঘৃণা করতে শিখতেছে, এবং তারা রিয়েলাইজ করতে পারতেছে যে এরকম যে তাদেরকে কী ধরনের বোকা বানিয়ে তাদেরকে, তারা আসলে গরিব না। সাউথ সুদান মানে তাদের যে রিসোর্স আছে, আমি যদি সাউথ সুদানের কথা বলি, মানে কোনো রিজনই নাই যে সাউথ সুদান হলো গরিব দেশ, গরিব থাকতে পারে। সাউথ সুদানে এখানে যদি একটা প্রপার যদি ডেমোক্রেটিক গভর্নমেন্ট যদি থাকে, যদি শুধু পিস যদি থাকে, তাহলে নেক্সট 10 ইয়ার্সে এটা ইভেন ক্রস করতে পারে, সিঙ্গাপুরকেও ক্রস করতে পারে। মানে এদের এত সম্পদ আছে। শুধু দরকার তাদের পিস দরকার, তাদের স্টাবিলিটি দরকার, তাদের একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার যারা কিনা সাউথ সুদানকে রিপ্রেজেন্ট করতে পারে। তো এটাই আমি জাস্ট মোটামুটি একটা ইস্ট আফ্রিকা এবং ওয়েস্টের মানে সাহেলের একটা ধারণা দিলাম, হর্ন অফ আফ্রিকা, সাহেল কান্ট্রিজ, এরপরে ইস্ট আফ্রিকা কমিউনিটি, এখনকার সিচুয়েশন এরকম। ওভারঅল আফ্রিকান সিচুয়েশন ইটস ওকে, মানে খুব বেশি না, কিন্তু এই টেনশনগুলো